হাসপাতালের করিডোর জুড়ে এক থমথমে নীরবতা। সাদা দেয়ালগুলো যেন সালমা বেগমের যন্ত্রণার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। লেবার রুমের বাহিরে রিমি অস্থির হয়ে পায়চারি করছে। রাশেদ করিডোরের শেষ মাথায় জানালার গ্রিল ধরে বাহিরের অন্ধকারের দিকে তাকিয়ে আছে। তানিয়া আপা সোফায় বসে বারবার ফোন চেক করছেন। হয়তো ভাবছেন শ্বশুর বাড়ির কি কৈফিয়ত দেবেন, কিন্তু কারো মুখে কোনো কথা নেই। ঘন্টাখানেক পর ডাক্তার বের হয়ে এলো, মুখ ভর্তি উদ্বেগের ছায়া। রাশেদ দ্রুত এগিয়ে গেলেন। ডাক্তার সাহেব, আমার মা ঠিক আছে তো? ডাক্তার দীর্ঘ নিঃশ্বাস ফেলে রাশেদের দিকে তাকালেন। পেশেন্টের অবস্থা খুব একটা ভালো নয়। প্রচন্ড মানসিক চাপ আর রক্তচাপ বেড়ে যাওয়ায় ইন্টারনাল ব্লিডিং শুরু হয়েছে। 5 মাসের প্রেগন্যান্সিতে এটা মা ও বাচ্চার উভয়ের জন্য প্রচুর ঝুঁকিপূর্ণ। আমরা চেষ্টা করছি, কিন্তু আগামী 24 ঘন্টা খুব ক্রুশিয়াল। কথাটা শুনে রাশেদ যেন পায়ের তলার মাটি হারিয়ে ফেললো। যে মা তাকে তিল তিল করে আগলে রেখেছে, বড় করেছে, আর সেই মা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর এর পেছনে প্রত্যক্ষ পরোক্ষভাবে সে নিজেও দায়ী। রাশেদ দপ করে করিডোরের চেয়ারে বসে পড়লো। তার 2 হাত মুখ ঢেকে ডুকরে কেঁদে উঠলো। রিমি রাশেদের পাশে গিয়ে দাঁড়ালো। তার চোখে জল থাকলো, কণ্ঠস্বর ছিল কঠোর। এখন কেঁদে কি হবে রাশেদ? আজ সারাদিন তোমরা যে ব্যবহার মায়ের সাথে করেছো, যে লোক লজ্জার দোহাই দিয়ে ওনাকে মেরে ফেলতে চেয়েছো, এই পরিস্থিতি তো তারই ফল। মা আজ লড়েছেন শুধু নিজের জন্য নয়, তোমাদের অবহেলার বিরুদ্ধে। তানিয়া আপা ওপাশ থেকে উঠে দাঁড়ালো। রিমি, তুমি কি এখন আমাদের দোষ দিচ্ছ? আমরা তো পরিবারের সম্মানের কথা ভেবেছি। পরিবারের সম্মান? রিমি এবার তানিয়া আপার চোখের দিকে তাকিয়ে বলল, আপা, যে সম্মান মায়ের জীবনের চেয়ে বড় হয়ে যায়, সেই সম্মান তো আসলে একটা বোঝা। মা যদি আজ না থাকেন, তবে আপনার শ্বশুর বাড়ির আভিজাত্য কি মাকে ফিরিয়ে দিবে? আপনি তো নিজের স্বার্থে গর্ভপাতের কথা বলছিলেন, এখন কি শান্তি পাচ্ছেন? তানিয়া আপা নিস্তব্ধ হয়ে গেলেন। তার ভেতরে হয়তো কোনো অপরাধ বোধ কাজ করতে শুরু করছে। রাশেদ হঠাৎ উঠে দাঁড়িয়ে ডাক্তারের রুমের দিকে গেল। সে চিৎকার করে বলতে চাইছে, আমার মাকে বাঁচান, বাচ্চাটাকেও বাঁচান। আমি সব লোক লজ্জা মেনে নিতে রাজি আছি। মাঝরাতে একবার সালমা বেগমের জ্ঞান ফিরলো। রিমিকে ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হলো। সালমা বেগমের চোখ দুটো আধবোজা, মুখটা অক্সিজেনের মাস্কে ঢাকা। রিমি তার হাতটা ধরতে তিনি ক্ষীণ স্বরে বলল, রিমি, আমার বাচ্চাটা কি আছে রে? ওরা কেড়ে নিল? রিমি কান্নায় ভেঙে পড়ল। সে মায়ের হাতকে চুমু খেয়ে বলল, মা, কিছু হয়নি, আপনার সন্তান আপনার কাছেই আছে। আপনাকে সুস্থ হতে হবে মা, আমাদের জন্য। সালমা বেগম রিমির দিকে তাকিয়ে এক চিলতে হাসলেন, যেন তিনি বুঝতে পারছেন এই পুরো দুনিয়া তার পাশে, শুধু এই মেয়েটাই পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে। সকাল হওয়ার সাথে সাথে জনাব মুস্তাক আহমেদ হাসপাতালে এলেন। তিনি সারা রাত জায়নামাজে পড়েছিলেন। তার চোখ মুখে এক ধরনের প্রশান্তি। তিনি রাশেদের কাঁধে হাত রাখলেন। রাশেদ বাবাকে জড়িয়ে কেঁদে ফেললো। বাবা, আমাকে মাফ করে দিন, আমি খুব বড় ভুল করেছি। মোস্তাক সাহেব শান্ত গলায় বললেন, ভুল মানুষেরই হয় রাশেদ, কিন্তু সেই ভুল শুধরে নেওয়ার সুযোগ আল্লাহ সবাইকে দেন না। তোর মা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে তোকে একটা শিক্ষা দিয়ে যাচ্ছে, জীবন সবকিছুর ঊর্ধ্বে। পরের 2 দিন হাসপাতাল আর ঘরের মধ্যে দৌড়ঝাঁপ চললো। ধীরে ধীরে সালমা বেগমের অবস্থা স্থিতিশীল হতে শুরু করলো। ডাক্তার জানালেন আপাতত বিপদ কেটে গেছে, তবে তাকে কড়া বিশ্রামে থাকতে হবে। বাসায় ফেরার দিন রাশেদ নিজেই হুইল চেয়ার ঠেলে মাকে গাড়িতে তুললো। বাড়িতে ঢুকার সময় পাড়ার কিছু মহিলা কৌতূহলী হয়ে তাকিয়ে রইল। রাশেদ এবার আর মুখ নিচু করলো না। সে বুক ফুলে মায়ের পাশে হেঁটে ঘরে ঢুকলো। তানিয়া আপা তার ব্যাগ গুছিয়ে নিয়ে নিজের বাড়িতে ফিরে গেলেন। যাওয়ার আগে মায়ের কপালে হাত দিয়ে শুধু বললেন, মা, নিজের যত্ন নিও। রিমির মনে হলো ঝড়টা থেমে গেছে, কিন্তু ঝড়ের পর যে ধ্বংসস্তূপ পড়ে থাকে তা গুছাতে এখন অনেক সময় বাকি। সালমা বেগম ঘরে ফিরে এসে নিজের ঘরে একা থাকতে চাইলেন না। তিনি রিমির হাতে শক্ত করে ধরে রাখলেন। এই যে নতুন এক সম্পর্কের বাঁধন তৈরি হলো, তা কি পারবে আগত মেহমানের জন্য এক নিরাপদ পৃথিবী গড়তে? বাহিরের কে কি বললো তা এখন আর এই বাড়িতে প্রভাব ফেলে না। রাশেদ নিজেই এখন নিয়ম করে মায়ের চেক আপ করে, ক্লিনিকে নিয়ে যায়। প্রতিবেশীদের বাঁকা চাহনি সে এখন এক তাচ্ছিলের হাসিতে উড়িয়ে দিতে শিখেছে। অবশেষে সেই শুভক্ষণটি এলো। শীতের এক কুয়াশাশূন্য সকালে রাজধানীর এক বেসরকারি হাসপাতালে সালমা বেগমের কুল আলো করে এক ফুটফুটে পুত্র সন্তান। 46 বছর বয়সে মা হওয়ার যতটা ঝুঁকিপূর্ণ ছিল, সৃষ্টিকর্তার অশেষ কৃপায় সব বাধা পেরিয়ে মা ও শিশু দুজনে সুস্থভাবে ঘরে ফিরল। তানিয়া আপা খবর পেয়ে ছুটে এলো। যে ভাইটিকে তিনি একসময় আপদ বলেছিলেন, তাকে খুলে নিতে তার 2 চোখ ভিজে উঠল। ছোট্ট শিশু সেই নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে তানিয়া আপার যাবতীয় আভিজাত্য আর সামাজিক অহংকার মুহূর্তে ধুলে মিশে গেল। তিনি বারবার বাচ্চার কপালে চুমু খেয়ে বললেন, আমার ভাইটা ঠিক রাশেদের মতো হয়েছে দেখতে। 2 বছর পরে বিকেলের হালকা রোদে ড্রয়িং রুমটা গমগম করছে। বাড়ির পরিবেশ এখন আমূল বদলে গেছে। সেই থমথমে নীরবতা এখন অতীত, এবং বাড়ির প্রতিটি কোণ এখন ক্ষুদে সদস্যের পদচারীতে মুখরিত। রাশেদ অফিস থেকে ফিরে বেল বাজানোর আগে দরজার আড়াল থেকে শোনা যায় ছোট্ট ছোট্ট পায়ের শব্দ। সালমা বেগম সোফায় বসে হাসি মুখে দেখছেন তার 2 বছরের ছেলেকে। ছেলেটির নাম রাখা হয়েছে আরিয়ান।
আরিয়ান এখন টলমল পায়ে সারা গড় জুড়ে হেঁটে বেড়ায়। সে এখন এই বাড়ির প্রাণ ভোমরা, সবার চোখের মনি। জনাব মুস্তাক আহমেদ অফিস থেকে ফেরার জন্য আগে অস্থির থাকতেন না, কিন্তু এখন আরিয়ানের সাথে খেলার টানে বিকেল হতে ব্যাগ গুছিয়ে বাড়ির দিকে রওনা হন। আরিয়ান এখন রিমির আঁচল ধরে টানে, আদো আদো বুল ফুটিয়ে বলে, বৌমনি ক্ষুদা। রিমি হাসি মুখে আরিয়ানকে কুলে তুলে নেয়। রিমি এখন আর শুধু এই বাড়ির বড় বউ নয়, সে আরিয়ানের দ্বিতীয় মা। রিমি অনুভব করে 2 বছর আগে যে লড়াই সে শুরু করেছিল আজ তা এক সার্থক পূর্ণতা পেয়েছে। সালমা বেগম রিমির দিকে তাকিয়ে পরম মমতায় বলেন, জানিস জানিস রিমি, আজ যদি তুই সেদিন আমার হাতটা শক্ত করে না ধরতি, তবে এই আনন্দ আমি কোনোদিন পেতাম না। তোকে শুধু ছেলের বউ নয়, আমি নিজের মেয়ে হিসেবে আজ গর্ব করি। রাশেদ এসে আরিয়ানকে রিমির কুল থেকে নিজের কাঁধে তুলে নিল। রাশেদের চোখ এখন আর কোনো সংকোচ নেই, বরং এক গর্বিত ভাইয়ের তৃপ্তি। পাড়া প্রতিবেশীরা যারা একসময় আড়ালে হাসাহাসি করত, এখন তারাই আরিয়ানকে দেখার বাহানায় এই বাড়িতে আসে। আরিয়ান তার নিষ্পাপ হাসি দিয়ে সবার মন জয় করে নিয়েছে। বাংলাদেশের এই মধ্যবিত্ত সমাজ ব্যবস্থায় রক্তের সম্পর্কের চেয়েও যে মানসিক সাহসিকতা সহমর্মিতা বড়, রিমির এই নীরব যুদ্ধই তার প্রমাণ। বাড়ির দক্ষিণে জানালা দিয়ে আসা পরন্ত বিকেলের আলোয় দেখা যায় একটি সম্পূর্ণ সুখী পরিবারের হাসি মুখে আড্ডায় মগ্ন। আরিয়ান তার ছোট পায়ে হেঁটে হেঁটে রাশেদ থেকে বাবার কাছে যাচ্ছে, আর মাঝখানে দাঁড়িয়ে রিমি ও সালমা বেগম একে অপরের চোখের দিকে তাকিয়ে হাসছে। এই হাসিতে কোনো লজ্জা নেই, কোনো গ্লানি নেই, আছে শুধু এক নিঃস্বার্থ মাতৃত্বের জয় আর অটুট এক রক্তের বাঁধনের গল্প। ধন্যবাদ সবাইকে। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এরকম সুন্দর সুন্দর গল্প শুনতে সাথেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।